আসসালামু আলাইকুম বিপ্লব বইয়ের প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা কি পড়ব দেখতেই পাচ্ছ, সুচেতনা জীবনানন্দ দাশ। এটা কি? এটা তোমাদের কবিতার বইয়ের কবিতার অন্যতম একটি কবিতা। তো এইটাকে আজকে আমরা এই এক ক্লাসের মাধ্যমে শেষ করে দিব। তো এই ক্লাসে কি কি শেষ হবে? লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, লাইন টু লাইনের ব্যাখ্যা, তারপর হচ্ছে নোট। অর্থাৎ আমরা এই প্রথমত লেখক পরিচিতি পড়ব, এরপর শিখন ফল, ছন্দ, উৎস, পাঠ পরিচিতি, এরপর হচ্ছে যে লাইন টু লাইনের ব্যাখ্যা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই তোমাদের পড়ার জন্য আসতেছে। এরপরে এখান থেকে কেমনভাবে সৃজনশীল আসবে, আসলে তুমি কিভাবে লিখবা, মূল কবিতাটাকে সহজ করে সহজ পাঠ, তারপর হচ্ছে কোন জায়গা থেকে কি বিষয় বোঝানো হয়েছে, অর্থাৎ তোমার এমসিকিউ সিকিউর জন্য কোন অংশ থেকে কোন বিষয়টাকে তোমাকে ধারণ করতে হবে, উপমা উদাহরণ এরকম কিছু কিছু নোটও আছে। মনে রাখার জন্য কিছু সাজানোভাবে কিছু জিনিস দেওয়া হয়েছে, যে কোন স্টাইলে বা কীভাবে পড়লে পরে তোমার মনে থাকাটা সহজ হবে। তো যাই হোক, এটি আমরা পড়বো। আর বহু নির্বাচনী এমসিকিউ, সৃজনশীল কিংবা এগুলোর জন্য আলাদা ভিডিও থাকবে। তো আজকের এই ভিডিওটাই হচ্ছে সুচেতনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বেসিক ভিডিও বলা যেতে পারে। তো আমরা প্রথমেই কবিতাটার লেখক পরিচিতি পড়ে নিই, জীবনানন্দ দাশ। ঠিক আছে, এটা যেহেতু ধারাবাহিকভাবে আসে, তো প্রথমে আসি লেখক পরিচিতি। জীবনানন্দ দাশ এই নামটা, প্রত্যেকটা লেখকের নামটা পড়ার সময় তুমি তাকে আলাদা করে আইডেন্টিফাই করবা, তাকে তুমি আলাদা করে চিনবা, তার নামটা তুমি আলাদা করে মনে করার চেষ্টা করবা। কাজী নজরুল বিদ্রোহী কবি, রবীন্দ্রনাথ সবার গুরু, এরকম করে একটু মনে করার চেষ্টা করবে যে তাকে তুমি সবার থেকে কী করে আলাদা করতে পারো। তাহলে জীবনানন্দ দাশকে তুমি সবার থেকে আলাদা কী করতে পারো? একটা সফট কবি, একটা নরম কবি, একটা স্নিগ্ধ কবি, হ্যাঁ, পিত্রময়ী কবি। এইভাবে করে তুমি জীবনানন্দ দাশকে আলাদা করে মনে করতে পারো। তো দেখি, আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। আধুনিক বাংলা কবিতার নাম জীবনানন্দ দাশ, ছদ্মনাম নাই, তিনি কোনো ছদ্মনাম ব্যবহার করতেন না। উপাধি হচ্ছে নির্জনতম কবি, অর্থাৎ তার লেখা টাখা হচ্ছে একটু নিরিবিলি নির্জন। তিনি লিখে গেছেন এককভাবে। জানো কি না, জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় তিনি জানতেন না তিনি কত বড় কবি। তিনি মারা যাওয়ার প্রায় 30 বছর পর তিনি ভাইরাল হয়েছেন। 30 বছর পরে আইসা মানুষ বুঝতে পারছেন, না কবিতাগুলো তো দারুণ লিখছেন, এত দারুণ কবিতা। অর্থাৎ এর পথে মানে ধামাচাপা দিয়েছিল, মানে কেউ এটাকে খেয়াল করে নাই, সামনে নিয়ে আসে নাই, সাহিত্য সমাজ এটা নিয়ে কেউ চর্চা করেনি, আলোচনা করেনি। তো এই জন্য তাকে একটু আসতে, এবং তিনি জীবদ্দশা জানতে পারেন নাই যে তিনি আসলে কত বড় কবিতা বা কত বড় কবি ছিলেন। তার জন্ম হচ্ছে 1899, তার মানে তিনি ছিলেন কি একজন খাস বরিশাল্লা। ঠিক আছে। তো 1899-তে আর কোন লেখক হয়েছে খেয়াল করে দেখো তো। 1899 কিন্তু আরেকজন কবি আছে, সেটাকে কবি কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা এইভাবে করে কিন্তু মনে রাখার চেষ্টা করব। কিভাবে? যে সালগুলো মনে থাকে না, তাহলে ওই সালের আগে পরে মিলিয়ে আরো কারা কে। তো 1899 মাত্র একটা বছরের জন্য কি হয় নাই? 1900 হয়নি। কি হয় নাই? মাত্র কয় বছরের জন্য? মাত্র এক বছরের জন্য 1900 হয়নি। তাহলে 1899-তে কি হয়েছিল? তার এবং কাজী নজরুল দুইজনেরই জন্ম হয়েছিল। পরিবার যদি বলি, তার পিতা, হ্যাঁ তার পরিবারটা গুরুত্বপূর্ণ, পরিবারের নামটা গুরুত্বপূর্ণ। সব লেখকে কিন্তু পরিবার গুরুত্বপূর্ণ না, কারণ তার বাবা তার মা তোমার কি, তোমার কেন দরকার? আসলে লেখকের কারো পরিবার, কারো হচ্ছে সংসার, কারো হচ্ছে ছোটকাল, কারো শৈশব, কারো কর্ম, কারো শিক্ষা। তো লেখকদের সব কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না। একমাত্র গুরুত্ব নির্ধারণ করে তার ওইটার সাথে সাহিত্যের কি সম্পর্ক, তার শিক্ষা জীবনের সাথে সাহিত্যের কি কোনো সম্পর্ক ছিল কিনা, তাইলে তার শিক্ষা জীবন গুরুত্বপূর্ণ। তার স্ত্রী বা তার স্বামী যদি সাহিত্যের সাথে সম্পর্কিত হয়, তাহলে তার স্বামী স্ত্রীর নামও জরুরি। যদি তার মা বা বাবা যদি সাহিত্যের সাথে সম্পর্কিত হয়, তাহলে তার সাহিত্য পরিচিতিটা জরুরি। এখানে তার যে মা ছিলেন কুসুম কুমারী দাস, এই যে এই নামটার জন্য তার পরিবারটা গুরুত্বপূর্ণ। তার পিতা সত্যেন্দ্রনাথ দাস, তার নাম জীবনানন্দ, তার পিতা হচ্ছে সত্য, তিনি হচ্ছে জীবন, তার বাবা হচ্ছে সত্য। এরপর হচ্ছে আনন্দ, সেই জীবনানন্দ আর সে সত্যের আনন্দ দাস ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক। এই যে বরিশালের ব্রজমোহন স্কুল, এটা অনেক বিখ্যাত। তুমি আরো বরিশালে যত লেখক টেখক পাবা, দেখবা তারা ঘুরে ফিরে ওই কলেজে পড়ছে। কারণ মোটামুটি দেখি তো আমরা যে কলেজে পড়লে বিখ্যাত হয় না, বরং বিখ্যাতরা সাধারণত ভালো কলেজগুলোতেই চান্স পেয়ে থাকে। ওই যোগ্যতার কারণেই মূলত তিনি বিখ্যাত হয়ে ওঠেন। এভাবেই তো। তো পিতা সত্যেন্দ্রনাথ দাস ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক, এবং মা কুসুম কুমারী দাস ছিলেন সেকালের বিখ্যাত কবি। এই যে কুসুম কুমারী দাস, তার কবিতা আমরা পড়েছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ঠিক আছে। তো ওই যে কবিতার বিখ্যাত যে কবিতাটা, এটা তার এই মা কুসুম কুমারী দাস। অর্থাৎ মাতৃত্ব থেকে, মার কাছ থেকে তিনি এই কবিতার যে দীক্ষা কিংবা কবিতা লেখার যে অনুপ্রেরণা বা সাহস, তিনি মার কাছ থেকেই পান।
তো মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেন। প্রশ্ন আসবে যে জীবনানন্দ দাশ কার থেকে কবিতা লেখার আনন্দ পায়, তার মার নাম কি, এগুলো একটু মনে রাখবা। শিক্ষা জীবন, শিক্ষা জীবনটা আর এত কিছু না, প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন এবং 1919 সালে, কত সালে তিনি পড়াশোনা করেন, 1919 সালে, ঠিক আছে, ডিগ্রি অর্জন করেন। আচ্ছা, সালটাও দরকার নেই, এক কথা, তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে, এই যে এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ জীবনানন্দ দাশ কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন। তিনি তো বাংলা কবিতা লিখছেন কিন্তু পড়াশোনা করেছে ইংরেজি সাহিত্য নিয়ে। তুমি শুধু জীবনানন্দ দাশ না, আধুনিক কালে, বর্তমান কালে কিংবা আগের কালে যতগুলো লেখক দেখবা এর 80% বা সিংহভাগ কোন কলেজে পড়াশোনা করেছে, ইংরেজি পড়াশোনা করেছে ইংরেজি সাহিত্য নিয়ে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে এটাই হয়েছে, তিনি ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যয়ন করেন। কর্মজীবন, তিনি সারা জীবন হচ্ছে শিক্ষকতা পেশাতে অবলম্বন করেন, যার কারণে এত টাকা পয়সা করতে পারেন নাই, সারাটা জীবন দুঃখে দুঃখেই গেছে। তিনি এবং তার স্ত্রী দুজনেই শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন এবং এর মাধ্যমেই তারা পেশা অবলম্বন করেছিলেন। এই জীবনটা এভাবে করে তা কাটিয়ে দেন, খুব দারিদ্র্যের মধ্যে কাটিয়ে দেন সংসার জীবন। তার স্ত্রী একজন শিক্ষিকা ছিল, এই জন্য সংসার, এছাড়া সংসার জীবনটা আর গুরুত্বপূর্ণ কিছু নেই। পুরস্কার, তিনি যেই সময় বেঁচে ছিলেন তখন কোনো পুরস্কার দেওয়া হতো না, স্বাধীনতা পুরস্কার, না হচ্ছে 21শে পদক, না হচ্ছে নাসিরউদ্দিন পদক, কোনো পদক দেওয়া হতো না। বরং বর্তমান কালের লেখকদেরকে একটা পুরস্কার দেওয়া হয়, সে পুরস্কার নাম হচ্ছে জীবনানন্দ দাশ, ঠিক আছে। তো উল্টা, অর্থাৎ তার নামে সাহিত্য পুরস্কার প্রচলন আছে কিন্তু তিনি কোনো পুরস্কার পাননি, কারণ তিনি তো জানতেনই না তিনি যে পুরস্কার পরজন কবিতা লিখেছেন। মরার পরে মানুষ জানতে পারছে তিনি কত বিখ্যাত ছিলেন। ওকে, পত্রিকা সম্পাদনা, তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেন না, শিক্ষক ছিলেন যেহেতু আমরা দেখতে পাই বেশিরভাগ লেখকই কোনো না কোনো পত্রিকা সম্পাদনা করেন, কিন্তু তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেন নাই। বিশেষ অবদান হচ্ছে তার এই কবিতাগুলো, তার নিসর্গ বিষয়ক, নিসর্গ মানে কি, প্রকৃতির, হ্যাঁ, একদম অকৃত্রিম বাংলা যে প্রকৃতির, এই বাঙালির জাতিসত্তা বিকাশ আন্দোলন 71-এ মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্র অনুপ্রাণিত করেছেন। এখানে একটা কোশ্চেন হয়, তিনি কি অনেক বিদ্রোহী কবিতা লিখতেন যে মানুষকে একদম অনুপ্রাণিত করেছে, আমার দেশ এমন না, তিনি দেশটাকে সুন্দর করে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, কিংবা আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটিতে, এরকম মাতৃত্ব, দেশের ভালোবাসা, দেশপ্রেমমূলক কবিতা পড়ার পরে এমনিতেই সবার মধ্যে একটা জাগ্রতা বা জাগতনা বা জাতীয়তা বোধ কাজ করে, না আমার দেশ, আমার প্রেম, আমার মাতৃভূমিকে রক্ষা করা আমার দায়িত্ব, এরকম একটা ভালোবাসা সবার মধ্যে চলে আসছিল। তো এইটাই হচ্ছে অনুপ্রেরণার কাজ করেছে। কিন্তু তার কবিতা কিন্তু একটু গরম গরম ছিল না, তার কবিতাটা ছিল নরম নরম। মৃত্যু, তিনি হচ্ছে 1954 খ্রিস্টাব্দে, তখন আমার 52 সালে ভাষা আন্দোলন হয়, তার 2 বছর পরে তিনি কি করে যান, যদি ভাষা আন্দোলন হইল যে তিনি জানেনও না, কারণ তিনি বাংলাদেশে ছিলেনই না, তিনি হচ্ছে কলকাতার ব্যক্তিত্ব। তো কলকাতার ট্রাম দুর্ঘটনায় কি হয়, তিনি মারা যান, আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, খুবই দুঃখজনক। পৃথিবীতে এই ট্রাম দুর্ঘটনায় একটা মানুষ মারা গেছে, আর সেটাই কে, সেটাই আমাদের জীবনানন্দ দাশ। বুঝতে পারছো? ট্রামটা এরকম জিনিস, ট্রেনের মতন এত চালু না, এটা একটু স্লো। এরকম একটা স্লো জিনিস হওয়ার পরও এইখানে তিনি মানে চিন্তা করো কি পরিমাণ উদাসীন ছিলেন, যে তিনি কোনো কবিতা বা কোনো ছন্দ কিছু লাইন ভাবতেছিলেন, হাঁটতে হাঁটতে কোন সময় ট্রাম এসে তার উপর দিয়ে চলে গেছে, তিনি বলতে পারেন মারা গেছে, দুঃখ। তিনি মাত্র কত বছর, 55 বছর বয়সে মারা যান। হ্যাঁ, 99-তে জন্ম, 54-তে মৃত্যু, তার বাইরে 54 বা 55 বছর মতন বাঁচেন। আচ্ছা, সাহিত্যকর্ম যদি বলি, কবি জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম গভীর অনুভবের এক জগৎ তৈরি করছে। সূক্ষ্ম গভীর অনুভব মানে এত তীক্ষ্ণ, তোমরা আশ্চর্য লাগবে, ভাবতে হবে যে কি ব্যাপার, একটা মানুষ এত সুন্দর করে চিত্রকল্প তৈরি করে কিভাবে, এত সুন্দর রঙের ব্যবহার, এত সুন্দর প্রাকৃতিক উপাদানগুলোর ব্যবহার তিনি কি করে করতে পারলেন। এটা তার কবিতার বিশেষ দিক। এছাড়া তাকে অনেক অনেক উপহার দিয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলছে কি, চিত্র রূপময়, কি বলছে, অর্থাৎ সে এমনভাবে লিখতো মনে হতো সে যেন শব্দ দিয়ে ছবি আঁকতেছে, মানে সেটা চিত্রের মতন ভেসে উঠতো দৃশ্যকল্পগুলো। তারপরে হচ্ছে এখানে বুদ্ধদেব বসু তাকে নাম দিছে কি, নির্জনতম কবি। তাহলে এই দুটা প্রশ্নই বেশি আসে, রবীন্দ্রনাথ তাকে কি নাম দিছে, চিত্র, আর বুদ্ধদেব দিছে নির্জন, ঠিক আছে। এই দুইজনে দুইটা নির্জনতম কবি নামে দুইজনে দুইটা তাকে কি দিয়েছে, এই উপাধি দিয়েছে। এরপরে আমরা আসি হচ্ছে কাব্যগ্রন্থ, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অলবেলা কালবেলা, রূপসী বাংলা, উপন্যাস মাল্যবান ও সুতীর্থ, প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। তাহলে দেখো কাব্যগ্রন্থ কি, কবিতার বই কি কি লিখছেন, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। বনলতা সেনটা সব এখানে যে কটা নাম আছে সবগুলো ইম্পর্টেন্ট, কারণ তিনি তো খুব বেশি বই লেখেন নাই। তার মানে দেখো তিনি গল্পের বই, নাটক বই বেশি লেখেনই নেই, তিনি যা লেখছেন সব হচ্ছে কবিতার বই, তিনি কবি ছিলেন।
এখন ফাঁক ফোকরে দুইটা উপন্যাস লিখতে মন চাইছে, সারা জীবন মিলে দুইটা উপন্যাস লিখছেন। তো উপন্যাস দুইটা এত বিখ্যাত না, তার যা বিখ্যাত সব হচ্ছে কবিতার বইগুলো, এই মহাপৃথিবী, ঝরাপালক, রূপসী বাংলা। এই দেখো আমাদের একটা নাম হোটেল ছিল সেরাটন, সেই হোটেলওয়ালারা তাদের নাম চেঞ্জ করে রূপসী বাংলা হোটেল দিছে কেন? এই জীবনানন্দ দাশের ভালোবাসায়, যে এটা বাংলাদেশের যেহেতু তারা এখানে তারা স্বীকারও করছে, বলছে যে রূপসী বাংলা যে নামটা দিয়েছি এটা জীবনানন্দ দাশের এই কাব্যগ্রন্থের নাম থেকে। তো তাকে মন রাখবা এই দুইটা প্রশ্ন, যে তার উপন্যাস কয়টা, দুইটা, মাল্যবানা সুতীর্থ, ঠিক আছে, আর হচ্ছে কবিতার একটা কথা, অর্থাৎ তিনি একটা প্রবন্ধের বই লিখছেন, তাও সেটা কি ওই দর্শনের বই না, বিজ্ঞানের বই না, ওই তিনি যেহেতু কবিতা লিখতেন ওই কবিতার কথা নিয়ে, কবিতা কেমনে লেখে, কবিতার কি, এগুলা নিয়ে তিনি মূলত একটা বইও লিখেছেন। তার এরই মাধ্যমে আমরা কিন্তু লেখক পরিচিতিও বুঝতে পারলাম, জীবনানন্দ দাশ কি জিনিস এবং তার বিশেষত্বটা, তার ভিন্নতাটা কি, এভাবে করে কিন্তু মনে রাখতে হবে। তো আশা করি পড়লে তোমরা সবাই পারতেছো। এবার আসো হচ্ছে উৎস। সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের, বর্ণদাস সেন 1942 কাব্যগ্রন্থ সংকলিত। 1942টা তোমার এত দরকার নাই, ঠিক আছে, তুমি সেটা মনে রাখো, বর্ণলতা সেন। এ দেখো বর্ণলতা সেন যে নামে যে কবিতাটা আছে সেটাও কিন্তু বিখ্যাত। আমাকে শান্তি দিয়েছিল, আমাকে দুই দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বর্ণলতা সেন। অর্থাৎ সে একটা মেয়েকে কল্পনা করে, মেয়ের কথা চিন্তা করে, অর্থাৎ সে নাকি নাটোরে ঘুরতে আসছিলেন, ঘুরতে এসে একটা মেয়েকে দেখছেন, মেয়েকে দেখে তিনি ক্রাশ খাইছেন, ওই ক্রাশকে নিয়ে তিনি কবিতা লিখে ফেলছেন, নাটোরের বর্ণলতা সেন। তো সেটা নিয়ে একটা কবিতার বই আছে, কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের অন্য একটা কবিতা হচ্ছে আমরা যেটা পড়তেছি সুচেতনা, এই যে কবিতাটা যেটা আমরা পড়তেছি। তার মানে যে প্রশ্ন আসে, সুচেতনা কবিতার কি, সুচেতনা কবিতার এই যে সুচেতনা কবিতার কি কি বলে এটাকে, উৎস কি, বর্ণলতা সেন। তারপর ছন্দ যদি বলি, এটা গদ্য ছন্দে। গদ্য ছন্দ কি জিনিস, অর্থাৎ অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত কোনো ছন্দে লেখা না, ওই ছন্দগুলোর একটা মিল আছে লাস্টের দিকে। এই ধরনের এমন ছন্দ যেখানে লাস্টে মিল থাকে না, শুধু একটা আবেগ ঘন কথার এক ধরনের ছন্দ থাকে, মানে মিলের ছন্দ না। যেমন আমরা কি বলি, হাট্টিমা টিম টিম, তাদের মাঠে পারে ডিম টিম ডিম, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, বরষা ভরসা, ঠিক আছে, খর পরশা, খাটিতে কাটি ধান এলো বরষা, এই যে বরষা, তো এগুলো মিল আছে। কিন্তু এই কবিতার মধ্যে এরকম ধরনের মিল পাবা না, এই জন্য এটাকে বলা হয়েছে গদ্য ছন্দ, এটা গল্পের মতন। গল্পে যেমন লাস্টে মিল থাকে না, এই কবিতাটাও এই ধরনের। তোমাদের কবিতার বইয়ের মধ্যে দেখবা বেশিরভাগ কবিতা এরকম গদ্য ছন্দে লেখা। গদ্য ছন্দ লেখার একটা বিশেষ দিক আছে, ভালো দিক হচ্ছে তোমাকে ছন্দ নিয়ে কষ্ট করতে হয় না, কারণ অনেকে ছন্দের কারণে কবিতা লিখতে পারে না। তোমার মধ্যে ভালো দারুণ অনুভব আছে, কিন্তু তুমি ছন্দ মিলাতে পারো না দেখে লিখতেই পারতেছো না, এটা এই কষ্টটা এখানে করতে হয় না। এবার আসে বিষয়বস্তু। এটি একটি আত্মদর্শনমূলক কবিতা। এই কবিতায় সুচেতনা শব্দটির মধ্য দিয়ে তিনি আত্মচেতনা জাত এমন এক সত্যকে উপস্থান করেছেন যা আলোকময় এক সমৃদ্ধ পৃথিবীর স্বপ্ন দেখায়। আচ্ছা, এখানে বিষয়বস্তুটা বলে রাখি। সুচেতনা মানে কি? সু মানে জুতা, চেতনা মানে চেতনা। সু তুমি চেতনা, বা সু একটা মেয়ের নাম, সু তুমি চেতনা, এমন কিছু নো। সুচেতনা মানে সুন্দর চেতনা, সুন্দর অনুভব, শুভ বুদ্ধি, ভালো বুদ্ধি, নতুন অনুভব, একটা ভালো আবেগ, সুচেতনা, একটা নতুন দিনের সূচনা, তাই এখানে বলে সুচেতনা বলছে। অর্থাৎ এখানে কবি একটা আদর্শমূলক কবিতা। এখানে আমরা এই কবিতাটা পড়ে আমাদের মধ্যে যে একটা সুন্দর চেতনা জাগ্রত হয়, যে পৃথিবী যাতে আমরা ধ্বংস কামনা না করি, পৃথিবী যাতে আমরা কল্যাণ কামনা করি, পৃথিবী কি করলে কল্যাণ হবে, কি করলে ভালো হবে, সেই কামনা যাতে আমরা করি। তো এটারই একটা কবিতা লেখাইছে। এই কবিতায় সুচেতনা শব্দটির মধ্যে দিয়ে কবি আত্মচেতনা জাত এমন এক সত্যকে অবস্থান করেছে, যে তোমার ভিতর, আমাদের ভিতর, বা মানব জাতির ভিতর যে চেতনা, যে আলোকময় এক সমৃদ্ধ পৃথিবীর স্বপ্ন দেখায়। লেখক চিন্তা করেছেন ওই চেতনা আমরা সবাই জাগ্রত করব, জাগ্রত করে আমরা সুন্দর একটা পৃথিবী সবাই মিলে বানাবো। শিখন ফল কি? শিখন ফল হচ্ছে এখানে কাব্যিক যে রূপ আছে, জগৎ, জীবন জগৎ, চেতনার বিশ্বাস, মানবতা বোধ ও প্রেম, প্রতীক এবং রূপর ব্যবহার, ভাষা এবং সাহিত্য, অনেকগুলো জিনিস আমাকে শেখানোর জন্য, আমাদেরকে শেখানোর জন্যই এই কবিতাটা এনসিটিভি কিংবা আমাদের যে বোর্ড তারা এটা ইনক্লুড করেছে। তো তোমরা যদি মোটামুটি এই জিনিসগুলোতে শিক্ষা লাভ করো তাহলে ভালো। শিখন ফল আসলে কেন দেখে পড়বা? লাভ হচ্ছে তোমাদের কবিতার মধ্যে একটা প্রশ্ন করো, স্যার কোনটা পড়বো কোনটা পড়বো না, কেমনে পড়বো কেমনে পড়বো না, কোনটা একবার পড়বো কোনটা মস্ত করবো, এই সব যেটা তোমাকে দূর করে দিবে হচ্ছে শিখন ফল। কারণ যারা কবিতাটা দিয়েছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই শিখন ফলে যতটুকু আছে অতটুকু একটা স্টুডেন্ট অর্জন করতে পারলো কিনা, তারা সৃজনশীল প্রশ্নটা ওই শিখন ফলের আলোকেই করবে, এর বাইরে তারা করবে না। এই জিনিসটা একটু মনে রাখবা। পাঠ পরিচিতিতে আসে। সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এটাও তার পৃথিবীতে তার অনেক কবিতা আছে, আমাদের কয়েকটা বেশ বেশ বিখ্যাত, এর মধ্যে এই কবিতাটাও বিখ্যাত।
এই কবিতায় সুচেতনা সম্বোধন কবি তার প্রার্থিত আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। এই কথা মানে কি? অনেক কঠিন করে লিখছে, বুঝতে পারো না, বলে দিই। এই কবিতা সুচেতনা সম্বোধনে, সম্বোধনে মানে কেমন যেন কবি ডাকছে একটা, ধরো সুচেতনার ব্যক্তি, আমরা অনেক সময় এরকম করি না, ধরো তুমি আকাশের কথা, আকাশ তুমি কি আমার দুঃখ নিতে পারো না? তুমি নদীর সাথে কথা, নদী তুমি কি আমার দুঃখগুলোকে ধুয়ে দিতে পারবা? হ্যাঁ, আমি তোমার কাছে চলে আসবো, তোমার পানি আমাকে একটু দাও। এরকম তুমি কি কবিতার সাথে কথা বলতে পারো না? তো লেখক কেমন জানি কাল্পনিকভাবে সুচেতনাকে করা হয়েছে পার্সনিফিকেশন, এটা ইংলিশে একটা কথা আছে, অর্থাৎ ব্যক্তি সত্তা হিসাবে মনে করা, যে ওর যেমন কেমন অস্তিত্ব আছে, ওর জীবন আছে, ওর সাথে আমি যেমন কথা বলতেছি। তো এরকমই কবি এই সুচেতনাকে ডাকে, সুচেতনা তুমি কি আসবে না? সুচেতনা তুমি কি সংগ্রহ করবে না? সুচেতনা তুমি কি মানব জাতির মধ্যে বিকশিত হয়ে যাবে না? সুচেতনা তুমি কবে আসবে? এরকম করে বারবার সেই সুচেতনাকে ডাকছে। কেমন যেন মনে হচ্ছে সুচেতনাকে ডেকে ডেকে তিনি কথোপকথনের মাধ্যমে এই কবিতাটা লিখতেছেন বা বলতেছেন। তো তিনি সুচেতনা সম্বোধনে তার যে প্রার্থিত আরাধ্য এক চেতনা, মানে তিনি প্রার্থনা করেন, তিনি চান পৃথিবীটা এমন হোক। আরাধ্য মানে হচ্ছে ওই প্রার্থনা, একই কথা, যে তিনি যেটা চান সেটাকে বিশ্বাসকে শিল্পিত করেছেন, মানে ওই কবিতার মাধ্যমে তিনি জিনিসটা লিখেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতা, যুদ্ধে, রক্তে নিষিদ্ধ নয়। বলছে সুচেতনাটা এরকম একটা জিনিস, সেটা দূরে একটা দ্বীপের মতো, অনেক দূরে আছে। কিন্তু দূরে আছে বলে এটা কি ধরা ছোঁয়া যাবে না এমন না, চেষ্টা করলাম না, যেতে পারবো, সেখানে যেতে পারবো। সুচেতনাটা একটু দূরে হয়তো আমাদের কাছে লুকায় আছে, কিন্তু এর মানে এমন না পৃথিবী থেকে আর কোনোদিন সুচেতনা আসবে না, পৃথিবী ধ্বংস হয়েই যাবে না। আমরা যদি এখনো সুচেতনাকে ফেরত আনতে পারি, পৃথিবীকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো। বলতেছে চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলোক পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। বলতেছে এই চেতনা যদি জাগ্রত হয়, পৃথিবীতে আমরা খালি বলি অসুখ অসুখ, পৃথিবীর সমস্যা, আর দোষের শেষ নাই, পড়ছে না। ওই চেতনা যদি জাগ্রত হয়, পৃথিবী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে, পৃথিবীরও মধ্যে যত খারাপই আছে সেটা আস্তে আস্তে শেষ হয়ে ভালোর দিকে পৃথিবী যেতে থাকবে। জীব মুক্তির এই চেতনাগত সত্য পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে। জীব মুক্তির মানে আমাদের জীবনের যে মুক্তি, আর মারামারি, আর যুদ্ধ, আর হাঙ্গামা না করে মানবতা একটা মুক্তি পাবে, মানবতা তার সুন্দর করে শ্বাস নিয়ে বাঁচবে পৃথিবীতে। আর ওই ফিলিস্তিন, হামাস, তারপর হচ্ছে ওই এই যে ইসরায়েল টিসরায়েল এরকম করে এক দেশ এক দেশের সাথে এই ধরনের যুদ্ধ আর হবে না, এরকম একটা জিনিস তিনি কামনা করেছেন। বলেছে শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে। তিনি চেয়ে করেছেন এই খারাপের মধ্যে একদিন না একদিন ওই সূর্যতেনার সূর্য এখানে উদিত হবে পৃথিবীতে। তো যাই হোক, আমরা আমাদের কবিতায় চলে যাই। কবিতাটা দেখতে পাচ্ছ, কবিতার মধ্যে আমরা এই পাশে শব্দার্থ আছে, ওই পাশে ব্যাখ্যাও দেওয়া আছে। তো যাই হোক, ব্যাখ্যা তো তোমরা নিজেরা পড়ে নিবা, যদি না পারো কখনো আমরা তোমাদেরকে ব্যাখ্যা করে করে পড়িয়ে দিচ্ছি। সুচেতনা কে? আচ্ছা দেখো কিভাবে। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, যেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। আচ্ছা একটু খেয়াল করো, দেখছো কি করছে কবি? সুচেতনাকে ডাকছে, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ। কি বলছে? যে তুমি কি একটা দূরের দ্বীপ, অর্থাৎ এই যে সুচেতনা কথা যে বলছে, শুভ বুদ্ধি। দেখো যতবার তুমি সুচেতনা বলবা, তুমি সবসময় রাখবা শুভ চিন্তার উন্মেষ, কিংবা শুভ চিন্তা বা শুভ চেতনা বা শুভ বোধ, মানুষের মধ্যে সুন্দর ভালো বোধ। তাই বলতেছে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। ওটা সুচেতনা তুমি হচ্ছে একটা দূরের দ্বীপের মতন, অনেক দূরে তুমি কেমন জানি, কিংবা তুমি সেই নক্ষত্রের মতন, বিকালের নক্ষত্র। রাতের নক্ষত্রটা তো কিছুটা দেখা যায়, দিনে দেখা যায় না, কিন্তু বিকালবেলা দেখবা নক্ষত্রটা কেমন হাফসা হাফসা দেখা যাচ্ছে, অর্থাৎ রাত সন্ধ্যা হবে বিকাল বিকাল অবস্থায় নক্ষত্রটাকে কেমন ঝাপসা দেখা যায়। বলছে সুচেতনা তোমাকে কেমন জানি এরকমই মনে হয়, এই তুমি আসো এই তুমি নাই, এই তুমি দূরে, এই বুঝি ধরতে পারবো, দেখি না তোমাকে ধরা যায় না, তুমি কই থাকো, তুমি আসো না মানব জাতির কাছে, এসো পৃথিবীর কাছে, পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠা করো, তুমি কেন দূরে দূরে থাকো? এরকম সুচেতনাকে ডাকতেছে। বলছে যেইখানে দারুচিনি বনের ফাঁকে নির্জনতা আছে, তুমি কোথায় সুচেতনা? ওই যে বলছে না দূরতম দ্বীপের কাছে, ওই দ্বীপের, দ্বীপের মধ্যেও না, সেই দ্বীপ হচ্ছে কি দারুচিনি দ্বীপ, সেই দ্বীপের মধ্যে বন আছে, সেই বনের ফাঁকে যে নির্জনতা, তুমি সেখানে ঘাপটে মেরে লুকায় আসো কেন? তুমি কেন এত দূরে? তুমি চলে আসো মানব সমাজের কাছে, আমাদের কাছে। পৃথিবীর তো আজকে অনেক সমস্যা, পৃথিবীর মানুষের মধ্যে সুচেতনা নাই, মানুষ কেমনে কাকে মারবে, কেবে ধ্বংস, হিংসা, কি কাকে টেনে নিচে নামাবে, এগুলো মানুষের মধ্যে কাজ করতেছে। সুচেতনা তুমি চলে সেইগুলো মানুষকে উদ্ধার করো, মানুষকে সংশোধন করো, ঠিক করো, মানুষের মধ্যে শুভ বুদ্ধির উদয় দাও। তারপরে বলতেছে এ পৃথিবীর রড়
রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। বাক্যটাকে খুব সুন্দর করে মার্ক করো, মার্ক করে লেখা রাখো, অনুধাবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাক্য। তো যদি এটার ধরো অনুধাবনের প্রশ্ন চলেই আসলো, তুমি কি দিবা? দিবা হচ্ছে, বলতেছে লেখক, এই পৃথিবীর রণরক্ত, রণ মানে হচ্ছে যুদ্ধ, সফলতা সত্য। হ্যাঁ, পৃথিবীতে অনেক যুদ্ধ করে তুমি অনেক দেশ দখল করেছো, যুদ্ধ করে অনেক দেশ জয়লাভ করেছে, যুদ্ধ করে অনেককে মেরে ফেলে তিনি একটা নতুন বিশ্বকে প্রতিষ্ঠিত করেছে। বলতেছে এই যে যুদ্ধ, এই যে রক্তপাত, এতে কিছু সফলতা তো আছে। মানুষ মূল্যে যুদ্ধ হলে কিছু কি সফলতা পাওয়া যায় না? বলছে হ্যাঁ, সফলতা কিছু আছে, কিন্তু বলছে ভাইয়া এটা শেষ সত্য নয়। এই যুদ্ধে তুমি হয়তো সাময়িক সাফল্য পাবা, কিন্তু মাঝে দিয়ে তোমার হারিয়ে গেল কত ভাই বোন, কত জীবন, কত মানুষ, কত সম্পদ হলো ধ্বংস, পৃথিবী হইল নষ্ট, মানবিক মূল্যবোধের অবক্ষয় হইল। এটাই বলতেছে যে পৃথিবীর এই যে রক্ত সফলতা, এটা তুমি আসলে কি দিবা? যে পৃথিবীর যে ধ্বংস কিংবা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে যে সফলতা অর্জনটা হয়, এটা সত্য যে হ্যাঁ, এর মাধ্যমে কিছু না কিছু সফলতা অর্জন অবশ্যই হয়, কিন্তু এটা শেষ সত্য না, এটা শেষ চূড়ান্ত সফলতা না, এটা বরং আরো তার চেয়ে বরং কি ব্যর্থতা। আচ্ছা, এরপরে লেখক বলতেছে আজকে অনেক রুদ্র ঘুরে, এই যে আজকে অনেক রুদ্র ঘুরে পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। খুব গভীর বাক্য, কিন্তু বুঝতে পারবা না যারা নিয়মিত ক্লাস করছো বা আমাদের বইয়ের সাথে যে ক্লাসগুলো পাচ্ছ, এর মাধ্যমে কিন্তু ব্যাখ্যাগুলো ভালো হচ্ছে। তোমরা একটু কমেন্ট করে জানাবা। আমরা কিন্তু এই কোর্সে কোনো ফিক্সড ভিডিও রাখি নাই, কারণ কি তোমাদের বারবার করে নতুন নতুন একটা ভিডিও দিতেই থাকবো। একবার হয়েছে, একবার কমপ্লিট করে ফেলছি, আবার নতুন করে দেওয়া থাকবো, ওইটা একবার কমপ্লিট করে আবার নতুন করে দিয়ে থাকবো, অর্থাৎ তোমরা একটু আনলিমিটেড ভিডিও পেতে থাকবা। তো তোমরা একটু জানাবা আরও কি উপায় হলে পরে, বা তোমরা যদি শুধু এমনি কি হলে ভালো হয় সেটা জানাবা, আর যদি শুধু ভালো হয়ে থাকে সেটাও জানাবা যে স্যার হ্যাঁ ভালো বুঝতেছি, তাহলে সেটাও আমাদের মধ্যে অনুপ্রেরণামূলক কাজ করবে, এবং সামনেগুলো যে আমরা এভাবে করে নিব সেই আগ্রহটা আমাদের মধ্যে থাকবে। বলতেছে আজকে অনেক রুদ্র ঘুরে, রুদ্র বলতে তুমি এখানে তীব্র বলতে পারো, অর্থাৎ প্রখর তীব্র প্রচন্ড রৌদ্র ঘুরে প্রাণ পৃথিবী মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে বলছে আমি কি করছি, অনেক কষ্ট, পৃথিবীটা এত সুন্দর না, এত ভালো না, চারদিকে কষ্ট, হাহাকার, দুর্নীতি, অবিচার, মনে হয় অনেক, এটা এই যে এটা কি দিয়ে বোঝাচ্ছে? রুদ্র নিয়ে, মানে পৃথিবীটা অনেক কঠোর, অনেক কঠিন, অনেক প্রতিকূলতা। বলছে সেই প্রতিকূলতা নিয়েও আমি কি করেছি, দাঁড়ায় ঘুরতেছি ভালোবাসা নিয়ে, যে মানুষ তুমি ভালোবাসা নাও, এর মাধ্যমে কি হবে, পৃথিবী সুন্দর হবে, এটা একটা সুন্দর চেতনা। আমরা কেন তো হিংসা ফাসাদ, একজনকে ধ্বংস করা, একজনকে ওই দেশের কল্যাণ ওই দেশের ধ্বংস না কামনা করা, কিংবা হচ্ছে তাদেরকে নিচুত করে দেখানোর যে চিন্তা, এগুলো কেন করব? এটাই বলতেছে যে ভালোবাসাতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। এটা হয় না যে দেখবা তুমি পৃথিবীতে ভালোবাসা প্রতিষ্ঠা করতে চাচ্ছ, তুমি অন্যায়ের সব কি মূলোৎপাটন করতে চাচ্ছ, কিন্তু তুমি যে যুদ্ধে নামলা, নেমে দেখলা তোমার বাবাই দুর্নীতিবাজ, তোমার ভাই হচ্ছে কি একজন লম্পট, তোমার বোন হয়তো কোনো অন্যায় করে, তোমার মা কোন পাপাচারে লিপ্ত, তোমার তখন কি করতে হবে? পৃথিবী সুন্দর তুমি করার দায়িত্বটা নিয়েছো, তোমার তখন কি করতে হবে? খারাপদেরকে মারতে হবে না? তো এটাই বলতেছে, ধরো একটা পুলিশ অফিসার, সে নিয়োগ করেছে আমি পৃথিবীকে সুন্দর করে ফেলবো, এই মাদকের কালো শোভা, মানে কালো সবল, মানে মাদকের সবলে আর কাউকে আমি ধ্বংসিত হতে দিব না, এই নিয়ত করে সে মাঠে নামছে যে পৃথিবীকে আমি ভালোবাসা দিব, হ্যাঁ পৃথিবীকে আমি ভালো করে ফেলবো। নামার পরে দেখে প্রথম যে সমস্যা, তার যে সন্তান ওই হচ্ছে মাদক খায়, তাকে গ্রেপ্তার করতে হবে। দেখা গেল তার যে বাবা সে মাদকের ডিলার, তাকে এখন হত্যা করতে হবে, গ্রেপ্তার করতে হবে, শাস্তি আনতে হবে। এটাই বলতেছে যে পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে কি দেখেছি, দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, খুব কষ্ট আমাকে, তারপরও আমি কি চেয়েছি, যে সুন্দর চেতনা, সুন্দর চেতনার জাগ্রত হোক, আমি মায়া করি নেই ভাই বোন আত্মীয় স্বজন, তাদের যদি নিহত হইতে হয়, পরিজন পরিজন পড়ে থাকে, নিহত হয় হোক, তারপর আমার একটা সুন্দর পৃথিবী লাগবে। বলতেছে পৃথিবীর গভীরতম অসুখ এখন, বলতেছে লেখক বলতেছে কি, পৃথিবীর অনেক গভীর অসুখ, অনেক সমস্যা, কেউ কারো ভালো দেখতেছে না, কেউ কারো কল্যাণ কামনা করছে না, কিভাবে করে কে কার দেশ দখল করবে, যে যার যতটুকু আছে ততটুকু সন্তুষ্টিতে নাই, সে আরো দেশ দখল করবে, আরো পারমাণবিক বোমা বানাবে, সে আরো হচ্ছে তার ফসল খাবে, তার সম্পদ খাবে, তার শিল্পকে চুরি করবে, এরকম করে মানুষ আরোতে লিপ্ত আছে। বলতেছে পৃথিবীর গভীরতর অসুখ এখন,
মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। বলছে এত যে অসুখ, তাহলে আমরা বাদ দিয়ে দিই, পৃথিবী ধ্বংস করে ফেলে। বলছে না, তারপরও আমরা কিন্তু এই পৃথিবীর কাছে ঋণী। কারণ আমরা যেমন পৃথিবীর কাছে অনেক খারাপ জিনিস পাচ্ছি, কিন্তু যতটুকু ভালো পাচ্ছি সেটা তো এই পৃথিবীরই। আমাদেরকে মাল লালন পালন করে বড় করতেছে, বাবা স্নেহ দিচ্ছে, ভাইয়ের বোনের সাথে যে কি সুন্দর আদরময়ী সম্পর্ক, এগুলোকে আমরা পৃথিবী ছাড়া অন্য কোথায় পাবো? এই সুন্দর চমৎকার, বা কত বন্ধু বান্ধব উপকার করতেছে, বিপদে পড়লে দৌড়ে চলে আসতেছে। এই যে আমরাও তো কত কিছু পাচ্ছি, যে পৃথিবীর গভীরতর অসুখ এখন। মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। মানুষ কি ঋণী? পৃথিবীর কাছে ঋণী। তারপরে বলতেছে কি, সুচেতনা এই পথে আলো জেলে, এই পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। বলছে সুচেতনা কে? এই পথে আলো জেলে। কোন পথে? এই যে সুন্দর চেতনার, এই যে ভালোবাসা দেওয়া, এই যে আপন পরিজন দেখার দরকার নেই তোমাকে, পৃথিবীকে ভালো করার উদ্যোগে এগিয়ে যেতে হবে। ওর সেরকম যদি এগিয়ে যাও, তাহলে এই পথে কি হবে? পৃথিবী একদিন ক্রমমুক্তি হবে, আস্তে আস্তে পৃথিবীটা মুক্ত হবে। আমরা এত দুশ্চিন্তা করে লাভ নাই। খালি আমরা বলি কি পৃথিবী খারাপ, পৃথিবী খারাপ, দূর বালুস ভালো না, অমুকে খারাপ, তুমি খারাপ। তুমি আমি কি করছি? তুমি কি করছো ভালো করার জন্য? কি করছো? শুধু খারাপ তো বলে গেলাম। তো খারাপ বলা সহজ, অনেক ইজি। লেখক সেটাই বলতেছে যে দেখো, এই পথে আলো জেলে, এই পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। এই পথে আলো জেলে যেতে থাকি, একদিনে মুক্ত হবে না। এটা ক্রমে ক্রমে আস্তে আস্তে, একদিন একটু ভালো, তার দিন একটু ভালো, তারপর দিন একটু ভালো, এমন করতে হতে একদিন মুক্ত হবে। এক সময় মানুষ কি করেছিল? দাস প্রথা, এটা সহজ স্বাভাবিক ছিল। এরপর এটা করলো, একটু ঘৃণা চোখে দেখলো, না এটা খুব খারাপ, কেন মানুষকে তুমি দাস বানাবা? এক সময় কি হইলো? কিছুটা নিষেধ করা হলো, তারা বিদ্রোহ করলো, এক সময় এটা আইন করে নিষেধই করা দেওয়া হইলো। তাহলে আস্তে আস্তে কি এটা মুক্তি ঘটেছে না? এটাই বলছে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। বলছে এই যে ক্রমমুক্তি, এটা একদিনে হবে না, এটা অনেক দিনের কাজ। এটা শতাব্দী ধরে অনেক অনেক মনীষী মিলে, অনেক অনেক মানুষ মিলে, অনেক অনেক বিখ্যাত অনেকরা মিলে, সবাই মিলে তারপরে কি হবে? আমরা পৃথিবীটাকে আলো জ্বালতে পারবো। এটা অনেক সময়ের কাজ। তো সময় কাজ লাগুক, তুমি আমি শুরুটা করি, আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি। বলছে এই বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। বলছে বাতাস, বাতাসটা অনেক ভালো। কেন? সূর্যের, সূর্য মানে হচ্ছে সূর্য, কর মানে হচ্ছে আলো, উজ্জ্বল মানে তো জানোই অনেক উজ্জ্বল। তাহলে বলতেছে সূর্যের অনেক অত্যন্ত উজ্জ্বল আলোর কথা এখানে বলতেছে। বলছে বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, বাতাসটা কত সুন্দর সূর্যের আলোয় আলোকিত। প্রায় তত দূর ভালো মানব সমাজ। বলছে সূর্যের আলো দিয়ে এখানে ভালো জিনিস বুঝাইতেছে, বা সুন্দর চেতনা বুঝাচ্ছে। এই যে সূর্যের আলোটা যত দূরে, ঠিক এত দূরেই কি সুচেতনা আছে। এই জন্য এত দূরে আছে বলে আমরা ওকে ডাকবো না, না ডাকতে হবে। ডাকতে থাকি, ওর তো রওনা দেখ, একদিন একদিন আমাদের কাছে চলে আসবে, পৃথিবীতে একদিন তো সুন্দর হবে। তো এই সুচেতনার কথা বলা হয়েছে যে বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, আর মানব মানব সমাজ এত দূরেই। মানুষ আছে তত ভালো, মানব সমাজ তত দূরে। এত দূরে মানে অর্থাৎ কি, সেই সূর্যের কাছে, সেই সূর্যের আলোর কাছে মানব সমাজটা এত দূরে অবস্থিত করতেছে। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। কিন্তু এই যে দূরে বলে আমরা বসে থাকবো না, আমরা বসে থাকবো না। নাবিক যেরকম সূর্যে জাহাজের মধ্যে, সাগরের মধ্যে যখন জাহাজ চালায়, তখন কত বড় বড় ঢেউ, কত বড় বড় বিপদ, কত কিছু মানুষের কটূক্তি, পারবা না, হবে না, পারবা না, ডুবে যাবে, মরে যাবে, কত কিছু বলে। কিন্তু সে তো হাল ছাড়ে না, সে তো সুন্দর করে জাহাজটাকে পারে আনার চেষ্টা তো করে। বা এই মাঝ সমুদ্রের মধ্যে অনেক লড়াই সংগ্রাম তিনি করেন। তো এখানে সেটাই বলতেছে। বলতেছে এই বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিক, আমাদের মধ্যে ক্লান্ত মানে কি, আমরা অনেক ক্লান্ত, অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা ক্লান্তিহীন, আমরা এই জন্য ক্লান্ত হয়ে যাই না। আমাদের অনেক ধরে কাজ করতে হতে কি, আমরা অনেক কঠোর বা অনেক ইয়ের মধ্যে আছি, টায়ার্ড অবস্থায় আছি, কিন্তু আমরা কিন্তু হাল ছেড়ে দেই নাই। আমরা বলছি কি গড়ে দিব আজ নয়, হ্যাঁ দরকার নেই, আজকে হইতে হবে, আজকে ঘুরে ফেলাবো, আজকে সবকিছু ঠিক করে ফেলবো, পৃথিবী সুন্দর হয়ে যাবে। নো, চেষ্টা করে যাব, কিন্তু একদিন একদিন হবেই। পড়ছে ঢের দূর অন্তিম প্রভাতে, অন্তিম মানে শেষ, কোনো এক সকালে একদিন একদিন এটা হবে। আমরা যে কত কাজ করি না, সংস্কার এটা সেটা কত কিছু বলি না, বলে দূর এগুলো হবে না। এইগুলো বলে তো লাভ নেই, চেষ্টা তো চালাই যেতে হবে। তোমার আগে কেউ চালাইছে দেখে তুমি আজকে এটা পেয়েছো, তুমি চালাই দিলে পরে তোমার পরবর্তী যারা তারা সেটা পাবে, কিন্তু চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। বলতেছে কি, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। অনেক সময় মাঝে মাঝে মনে হয় না, এই যে পৃথিবীতে আসলাম, কি দূর দরকারটা কি ছিল, না এলাম ভালো ছিলাম, এত ঝামেলা, এত বিপদ, এত শান্তি, এত অশান্তি, এগুলো থাকতো না। তো
তো বলতেছে এসে যে গভীরতম লাভ হলো সেসব বুঝেছে। আইসা কি বুঝতে পারছি না ভালো লাভিত তো হয়েছে, না হইলে আমি এত সুন্দর ফল, এত সুন্দর ফুলের গ্রান, এত সুন্দর মানুষ, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খোদার কত নিয়ামত, কি দারুণ দারুণ খাবার, কি দারুণ দারুণ ঘোরার স্পট, এগুলো কোথায় পাইতাম, তাই না? এটাই বলতেছে যে পৃথিবীর টানা মানুষ এসেছি, না এলেই ভালো হতো অনুভব করো, অনেকে অনুভব করে না এলে মানে ভালো হইতো, কিন্তু এসে কি বুঝতে পারছি না অনেক লাভ হয়েছে, গভীর থেকে গভীর লাভ হয়েছে, যে লাভ এমনও কিছু লাভ হয়েছে এটা আমরা বুঝতেও পারি না, জানতেও পারি না। বলতেছে শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। বলতেছে শিশির ছুঁয়ে ছিল সমুজ্জ্বল ভরে, কোনো একদিন সুন্দর একটা সকালে কি হবে, দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়, মানুষের যা হওয়ার নয় সেটাও একদিন কি হবে, হবেই। এত আশাহত হয়েও না, এত চিন্তা ছিল না। বলতেছে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, এই যে শাশ্বত রাত্রি, এই যে রাত্রিগুলো কত কালো, কত অন্ধকার কুচকুচে, এই রাত্রি শেষে, এই খারাপ দিনগুলোর শেষে একদিন না একদিন ভালো দিন আসবেই, সেদিন সুচেতনা জাগ্রত হবে, সেদিনই প্রতীক্ষায় হচ্ছে কবি। ঠিক আছে, তাহলে আশা করি আমরা খুব দারুণ করে পড়েছি, দারুণ করে বুঝেছি। এখন তুমি ঠিক কতটুকু অ্যাপ্লিকেশন করতে পারবা খাতায়, তাই হচ্ছে বিষয়। সৃজনশীল আসলে পরে এরকম সাহিত্য শব্দ দিয়ে উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করো। আমরা এই যে সুন্দর সূর্যোদয়, তারপর হচ্ছে সে দূরতম দ্বীপ, এগুলোকে দিয়ে দিয়েছি, দেখলে বুঝবা শতত্ব এখানে আছে। এখানে শতত্ব খুব কঠিন কিছু দেয় নেই, সব সিম্বল সিম্বল শব্দ দিয়েছে, পারবা। এরপর যেটা আছে কবিতার সহজ পাঠ, অর্থাৎ আমি তো বলে দিলাম শিক্ষক আছে দেখে, যাদের কাছে শিক্ষক নাই কিন্তু কবিতাটাকে সহজ করে পড়তে তারা এভাবে পড়বা। সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, এর মানে কি? সুচেতনা তুমি যে অনেক দূরের একটি দ্বীপের মতো, অর্থাৎ কি অর্জনের পথ অনেক কঠিন ও সুদূর। মানে সুচেতনা এমন এত দূরে যেটাকে সহজ অর্জন করা যায় না, অর্জন করাটা খুব কঠিন সাধ্য হয়ে গেছে। তার মানে এই অংশটা আর পড়ায় দিব না, অর্থাৎ এটা হচ্ছে তোমার পড়া, তুমি নিজে যদি একা একা পড়তে চাও তখন যাতে প্রতি লাইনের একদম রূপক অর্থে বাদ দিয়ে সহজ, আমি যেটা তুমি এখন এতক্ষণ তোমাকে পড়ায় না সেটাই এখানে এইভাবে করে সাজিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এইগুলোকে পারলে মুখস্থ মতন করে ফেলবা, কারণ এখানে তুমি যতটা মুখস্থ করে ফেলতে পারবা, সৃজনশীল তোমার থেকে ভালো কেউ লিখতে পারবে না। কারণ সৃজনশীল তোমরা একটা ধাক্কায় লেখার চেষ্টা করো, যা আসে কিছু না কিছু আসবে এরকম লেখার চেষ্টা করো, কিন্তু ওটা অথেন্টিক হয় না, ওটা বইয়ের শব্দার্থের সাথে মিলে না, রূপকথাটা স্পষ্ট করে না, তখনই ভুলটা হয়। এই জন্য এখানে আমরা সুন্দর করে নোট করে দিয়েছি, যেমন সত্য বলতে যুদ্ধ রক্তক্ষয়, সত্য কিন্তু শেষ সত্য না, সুচেতনা এর মানে কি শুভবোধ। ঠিক আছে, মানবিকতার আলো সুদৃশ, যুদ্ধ নিশ্চিত নয়, এরকম কি পেয়েছি, মানে কোনটা বিনিময়ে আমরা কি কি পেয়েছি, কি প্রকাশ করতেছে। প্রতীক নাবিক দ্বারা সুচেতনা ধারক, সূর্য আলো দ্বারা কি আলোকিত সমাজ, এগুলোকে ইঙ্গিত বা বোঝাচ্ছে। তো এটা পড়লে তোমার কিছু কাজে দিবে। উপমা, এখানে নাবিক বলতে কি বোঝানো হয়েছে, এই সুন্দর অধিকারী। রক্তরণের সফলতা বলতে বোঝানো হয়েছে কি, যে হানাহানি সত্য কিন্তু এগুলো শেষ সত্য নয়। ঠিক আছে, এগুলো পড়ো। এরপর হচ্ছে কবিতাটা উপলব্ধি সহজের জন্য কি, যেমন গুরুত্বপূর্ণ লাইনগুলো কি, এই পৃথিবী রণ ও রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়, যুদ্ধ সত্য কিন্তু সুচেতনার জয়ই শেষ জয়, শেষ সত্য। পৃথিবীর গভীর তর অসুখ এখন বলতে কি বোঝানো হচ্ছে, এই যে মানবতা বিপন্ন সম্পন্ন, এখানে হিংসা বিদ্বেষ স্বার্থপরতায় পৃথিবী ভরপুর। ঠিক আছে, প্রধান বিষয়বস্তু যে পৃথিবীর সভ্যতা, সভ্যতার বিকাশের সঙ্গে এসেছে কি যুদ্ধ রক্তপাত এবং প্রাণহানি, কিন্তু ধ্বংসই শেষ সত্য নয়। একদিন না একদিন কি হবে, আরো চমৎকার, আরো বিষয় কি উন্নত জীবনগুলো আমরা পেতে থাকবো বা দেখতে থাকবো। তো আরো কিছু বিষয় আছে, সুচেতনা প্রকৃতি কেমন, শুভ চেতনা বা শুভোদয় কি মানবতার জয় প্রতিষ্ঠার শক্তি, এটা কি সবসময় দ্বীপের মতন, এটা অনেক দূরে, এটা হচ্ছে সেই বনের ফাঁকে নির্জনতার মতন, এটা হচ্ছে কি নিঃশ্বাস নয়। আর কবির বিশ্বাস কি, একদিন অন্ধকার ভেদ করে অনন্ত সূর্যোদয় উঠবেই। পৃথিবীর কাছে মানুষ কি পৃথিবীর কাছে ঋণী, কারণ কি এই পৃথিবী শুধু অশুভ নয়, শুভ ধারণাও আমাদের দিয়েছে, শুভ শক্তি কিংবা শুভ ব্যবস্থাপনাও আমাদেরকে করে দিয়েছে। মানব জন্ম যদিও কখনো অপ্রিয় মনে হয়, তবু কি পৃথিবীতে এসে লাভই হয়েছে। ঠিক আছে, এত লস আসলে হয়নি। ঠিক আছে, তো এই যে হচ্ছে এই তিনটা জিনিস লেখকের বিশ্বাস। ওকে, তারা যদি কখনো সৃজনশীল এরকম কিছু বলতে চায় যে উদ্দীপকের সাথে লেখকের বিশ্বাসের কেমনটা মিল আছে, তুমি এই তিনটা পয়েন্টের কথা মনে করার চেষ্টা করবা। তারপরে মানবিকতার সংগ্রাম, কই মানুষকে ভালোবাসার দিকে দেখেছেন কি স্বজন নিহত হতে পারে, অর্থাৎ তুই ভালোবাসা দিতে গিয়ে তোমার আপনজন তোমার মাধ্যমেই সে নিশ্চিত হয়ে যেতে পারে। বলছে শুভ চেতনা ধারণ করা মানে হচ্ছে কি রক্তাক্ত পথ, কারণ অনেক সংগ্রামের পরে একটা সুন্দর চেতনা বা সুন্দর সমাজ, সুন্দর ব্যবস্থার উন্মেষ ঘটবে। তো শেষ কথা, যুদ্ধ রক্তক্ষয়, সভ্যতা অন্ধকার দিক,
সুচেতনা হচ্ছে কি বিচ্ছিন্ন হলো কি মানব মুক্তি, বা বিচ্ছিন্ন মানে অনেক দূর, অনেক কঠিন, অর্জন অনেক সহজ না, কিন্তু এটাই মানবতার মুক্তি আছে। ওকে, এরপরেও যেগুলো সৃজনশীল এবং সিকিউ, এগুলো আমরা আমাদের লাইভ ক্লাসগুলোর মধ্যে করব। তো সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আমাদের দেখা হবে আরও কোনো টপিক নিয়ে। ততক্ষণ সব ভালো থাকো। আসসালামু আলাইকুম।